ইন্টারন্যাশনালি আমাদের যে লগুলো রয়েছে, এক একটা ল কিন্তু মানে লাইফ টাইম বা শত বছরের, কিন্তু আমাদের দেশের, আমাদের প্রতিবেশী দেশের কিন্তু ল হচ্ছে 5 বছর 10 বছর, রিসেন্টলি একটা হয়েছে 30 বছরের। তো এই চুক্তিতে হয়তো বা বলা আছে যে আমি তোমাকে এত কিউসেক পানি দিব, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি ভারত থেকে যদি চিন্তা করেন, সে হরিয়ানাতে পানি নিচ্ছে, অন্য অন্য জায়গায় কৃষিকাজে পানি নিচ্ছে, একেবারেই আমার দেশে আসার আগে হয়তো বা আমি বলছি যে তুমি অর্ধেক আমি অর্ধেক। তার মানে হচ্ছে যে এটা যদি 100 কিউসেক পানি হয়, তা দেখা যাচ্ছে কি ভারত আগে মানে 60 কিউসেক পানি বিভিন্নভাবে নিয়ে নিয়েছে, এরপরে দেখা যাচ্ছে কি 40 কিউসেকের বন্টন হচ্ছে, আপনি 20 আমি 20। বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণ কি বলে মনে করেন? ধন্যবাদ। আপনি আসলে এমন একটা কথা বলেছেন, মানে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, তার আগে আমাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশের অনেক নদী হারিয়ে গেছে। তার মানে শুকিয়ে ওইটা এমন একটা অবস্থা হয়ে গেছে, ওই নদীর আর অস্তিত্ব নাই। এটার সবচেয়ে বড় কারণ, প্রথম কারণ যদি আমি বলি তাহলে বলবো যে দখল এবং দূষণ। কারণ কি, এই নদীটা কেউ না কেউ দখল করেছে, প্রথমে হয়তো বা দূষণ করেছে, দূষণ করে আস্তে আস্তে এটার আয়তন কমিয়ে ফেলেছে, এরপরে এটাকে দখল করেছে। তো এইভাবে কিন্তু নদীগুলো হারিয়ে যাচ্ছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আপনি দেখবেন উপকূলীয় যে নদীগুলো আছে বা বাংলাদেশের যেই নদী আছে, এই নদীর উপর এত প্রেশার আর এত চাপ। কারণ কি, প্রথমত তার চাপ হচ্ছে নানা রকমভাবে এই নদীটা ভরাট করছে, খালগুলো ভরাট করছে, এবং এর উপরে যেই পরিমাণ ব্রিজ কালভার্ট প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, সেটা তো হচ্ছেই, এর পাশাপাশি অপরিকল্পিতভাবে বাদ দিয়ে এই যে পানির যেই প্রবাহটা, এই প্রবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আসলে একটা নদীর প্রাণ হচ্ছে পানি। এই প্রবাহ যখন আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে কিন্তু এই নদীগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, বা উপকূল থেকে পানি আসার সুযোগ পাচ্ছে না। বা আপনি দেখবেন উপরের দিকে, আপনি যদি আমাদের প্রতিবেশী দেশের কথা চিন্তা করেন, তারা বিভিন্ন জায়গায় বাদ দিয়েছে, যেই জায়গা থেকে পানি আসতো সেই জায়গা থেকে পানি আসছে না। এই কারণেও কিন্তু অনেক নদী হারিয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের এই যেই গঙ্গা বা এইটার যেই রাজনীতি যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই যেই পানি বন্টন, এই আমাদের সাথে কি ইন্টারন্যাশনালি আমাদের যে লগুলো রয়েছে, যে এই জায়গায় কিন্তু পানি বন্টনের যেই চুক্তি আছে, এই চুক্তিতে কিন্তু দেখা যাচ্ছে কি এক একটা ল কিন্তু মানে লাইফ টাইম বা শত বছরের, কিন্তু আমাদের দেশের, আমাদের প্রতিবেশী দেশের কিন্তু ল হচ্ছে 5 বছর 10 বছর, রিসেন্টলি একটা হয়েছে 30 বছরের। তো এই চুক্তিতে হয়তো বা বলা আছে যে আমি তোমাকে এত কিউসেক পানি দিব, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি ভারত থেকে যদি চিন্তা করেন, সে হরিয়ানাতে পানি নিচ্ছে, অন্য অন্য জায়গায় কৃষিকাজে পানি নিচ্ছে, একেবারেই আমার দেশে আসার আগে হয়তো বা আমি বলছি যে তুমি অর্ধেক আমি অর্ধেক। তার মানে হচ্ছে আপনি যদি 100 কি জানি এটাকে আমি যদি বলি যে এটা যদি 100 কিউসেক পানি হয়, তা দেখা যাচ্ছে কি ভারত আগে মানে 60 কিউসেক পানি বিভিন্নভাবে নিয়ে নিয়েছে, এরপরে দেখা যাচ্ছে কি 40 কিউসেকের বন্টন হচ্ছে, আপনি 20 আমি 20। এটা তো একটা বিষয়, এই বন্টনের একটা বিষয় আছে। এই জায়গার এইসব কারণে হচ্ছে আমার দেশ পানি পাচ্ছে না। এছাড়াও আপনি দেখবেন বিভিন্ন সময় বন্যা হচ্ছে, এটার আরেকটা বড় কারণ হচ্ছে এই দেখা যাচ্ছে এই পানিটা কিন্তু যেই সময় আমার পানি দরকার সেই সময় কিন্তু আমরা পানি পাচ্ছি না, এই জন্য এই নদীগুলো কিন্তু ওই সময় শুকিয়ে যাচ্ছে। আবার যে সময় পানি দরকার নাই সেই জায়গায় দেখা যাচ্ছে ওভারফ্লো হয়ে আমার এই জায়গার আশেপাশের যেই জেলাগুলো রয়েছে, তো এই জেলাগুলো কিন্তু ভেসে যাচ্ছে। তো মানে এই যে সংকট, এই সংকটের কারণেও কিন্তু দীর্ঘ সময় পানি না পেয়ে অনেক নদী কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং এই নদীটা পানি না পাওয়ার কারণে যখন হারিয়ে গেল, তখন দেখবেন কি এই নদীটাতে কিন্তু কেউ না কেউ বাদ দিয়েছে, দখল করে নিয়েছে, এবং এর পরের বছর যখন পানি আসে তখন কিন্তু এটা ওভারফ্লো হয়ে ফ্লাডেড হয়ে বন্যা হয়। তো আলটিমেটলি কিন্তু আমাদের কিন্তু লাভ হচ্ছে না, মানে যেটা হচ্ছে আমার দেশের নদীগুলো হারিয়ে যাচ্ছে। এবং আপনি একসময়, আমরা এখন হিসাব করে দেখি যে 1000-এর উপরে নদী ছিল, তারপরে কোনো কোনো জায়গায় দেখেছি যে এটা 700 হয়েছে, 230, মানে, এবং এইগুলোও কোনো রকম যে নদীগুলো রয়েছে এটা কোনো রকম বেঁচে আছে আর কি, বলতে পারেন যে মনে করেন এটা আইসিইউতে আছে ম্যাক্সিমাম নদী। গবেষকরা বলছে বাংলাদেশের ইলিশ উৎপাদন কমার আশঙ্কা রয়েছে, আপনি কি বলবেন? যেটা হচ্ছে, আপনি একটা ভালো কথা বলেছেন যে এই ইলিশের উপরে প্রায় 5 লক্ষ জেলে সরাসরি জড়িত, তাদের জীবনযাপন বা সব কিছুর ক্ষেত্রে। তো ইলিশটা সম্পর্কে আপনার আসলে বুঝতে হবে যে ইলিশ এমন একটা মাছ যেটা সাগর থেকে আমার নদীতে আসে। তার মানে এই মাছটা যখন সাগর থেকে নদীতে আসে, তাহলে সে প্রজননের সময় আসে, তার মানে এই ইলিশটা ডিম দিতে আমার এই নদীতে আসে। এখন আমি কি করছি, সাধারণত আমি যদি বলি যে ইলিশ তার মায়ের বাড়িতে আসে, আমরা জানি যে ইলিশ কোনো
মহিলা বা কোনো মেয়ে তার মায়ের বাড়িতে যদি যায় তাহলে সে ভালো থাকবে, সেটা তার জন্মস্থান, সেই রকম ইলিশও তার জন্মস্থানে আসে এবং বাচ্চা দিতে। কিন্তু আপনি দেখবেন যে যখন তারা ডিম দিতে আসে তখন আমরা নির্বিচারে এই ইলিশগুলো ধ্বংস করছি। এবং আরেকটা বড় সংকট আমাদের এই নদীগুলোর জন্য, উপকূলের প্রতিটা নদীতে কিন্তু প্রচুর পরিমাণ পলি জমে, কিন্তু এগুলা কিন্তু ড্রেজিং ওইভাবে কিন্তু হচ্ছে না। তার মানে পলি জমে যে আসার যেই রাস্তাটা, যেই রুটটা, এই রুটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক। আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখবেন উপকূলে এত পরিমাণ দখল দূষণ হয়ে আছে, উপকূলের নদীগুলোতে এইরকম অবৈধ জালের কোনো শেষ নাই। আপনি দেখবেন বাধা, বেহুন্দি, চরগড়া এরকম কিছু জাল রয়েছে, যেই জালগুলো কিন্তু উপকূলের নদীর মাছের জন্য কিন্তু হুমকি, এবং ইলিশটা যে আসবে তার আসার মুখে একটা বড় বাধা কিন্তু এই অবৈধ জাল। তো এই অবৈধ জালগুলো ইলিশের এই আসার মুখে থাকার কারণে যেই সংকট, এই সংকটটা হচ্ছে ইলিশ মাছটা কিন্তু আসতে পারছে না। আবার আমাদের উপকূলে কিন্তু প্রায় 6টা অভয়াশ্রম রয়েছে, রিসেন্টলি আরও একটা হয়েছে, এই 7টা অভয়াশ্রম রয়েছে। এই অভয়াশ্রমগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে মেঘনাতে 100 কিলোমিটার অভয়াশ্রম রয়েছে, আবার চাঁদপুরের ওই জায়গায় এইখানে 90 কিলোমিটার অভয়াশ্রম রয়েছে, তারপরে তেঁতুলিয়াতে রয়েছে, পদ্মাতে 20 কিলোমিটারের অভয়াশ্রম আছে, তারপর আন্ধারমানিকে 40 কিলোমিটার আছে, এবং কালাবাদরের এই জায়গায়, বরিশালের এই জায়গায় প্রায় 82 কিলোমিটারের অভয়াশ্রম রয়েছে। এবং রিসেন্টলি পায়রা বিষখালী বলেশ্বর নিয়ে আরেকটা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। দেখা যাচ্ছে কি, এই যে অভয়াশ্রমের যে নদীগুলো, এর কারণ হচ্ছে ইলিশকে বাঁচানোর জন্য আসলে এই অভয়াশ্রমগুলো তৈরি করা। কিন্তু বাস্তবে যে জিনিসটা হচ্ছে, আমি অভয়াশ্রম তৈরি করেছি বাঁচানোর জন্য, কিন্তু আপনি দেখেন, আপনি যদি আন্ধারমানিক নদীর কথা চিন্তা করেন, যেটাতে আমরা বলি যে হচ্ছে বেবি ফিশ, বেবি ইলিশ যেটা, তার হচ্ছে নার্সিং গ্রাউন্ড, কিন্তু এই জায়গায় কিন্তু একটা বড় পাওয়ার প্ল্যান্ট হয়েছে, পায়রা পাওয়ার প্ল্যান্ট, আরও আশেপাশে দেখা যাচ্ছে ছোটোখাটো কিন্তু অনেক পাওয়ার প্ল্যান্ট হয়েছে। এবং দেখবেন কি, আমাদের দেশের যে পাওয়ার প্রজেক্টগুলো হচ্ছে, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে এটা হচ্ছে ইলিশের প্রজনন ক্ষেত্রে আশেপাশে। তো এই আশেপাশে হওয়ার কারণে যেটা হয়েছে, এই এই জায়গাগুলোতে কিন্তু মানুষ কিন্তু ওইভাবে ইলিশ ধরতে পারছে না, কারণ দেখা যাচ্ছে ট্রাফিকিংয়ের কারণে, তার মানে ওই পোর্ট রিলেটেড বা এই কারণে কার্যক্রমের কারণে যেই ভেসেলগুলো আসছে প্রতিনিয়ত কিন্তু এই রাস্তাটাতে কিন্তু ডিস্টার্ব করছে, এবং যারা মাছ ধরে তাদের কিন্তু জাল কেটে দেওয়া হচ্ছে। আবার এই যে মাছগুলো আসবে তার এই রুটটাও কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি ডিস্টার্ব করছি, এতে করে কিন্তু এই জায়গাগুলো কিন্তু কমে যাচ্ছে। আবার একেবারেই যদি আমরা চিন্তা করি, ভোলা, তারপরে মেঘনা, তেঁতুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু ওইভাবে কিন্তু ড্রেজিং হয় না, ক্যাপিটাল ড্রেজিং বা এই ড্রেজিংগুলো কিন্তু ওইভাবে হয় না। এতে না হওয়ার কারণে কি, এই রুটটা একরকম বন্ধ হয়ে যাওয়া একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আপনার অবৈধ জাল। তার মানে এইগুলো ঠেকানোর জন্য কিন্তু বাংলাদেশের মৎস্য অধিদপ্তর কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু তার সক্ষমতাও এত লেভেলে নাই যে আপনার একেবারে উপকূলটাকে একেবারে করে ফেলবে, যে এই জায়গায় কোনো কেউ অবৈধ কাজ করতে পারবে না। এটার পাশাপাশি কিন্তু আমাদের কোস্টগার্ড, নৌবাহিনী, অনেকেই, নৌ পুলিশ অনেকে চেষ্টা করছে, কিন্তু তারপরেও আপনি যদি যান, আপনি দেখবেন কি প্রচুর পরিমাণ অবৈধ জাল। এইটা যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে আপনি যে আশঙ্কার কথা বলছেন, অবশ্যই ইলিশ কমে যাবে। কারণ কি, এতে কোনো সন্দেহ নাই যে আমাদের নদীগুলোর ইলিশ ইতোমধ্যে কিন্তু মানে আমরা জেলেদের সাথে কথা বলে যেটা দেখেছি, ইতোমধ্যে কিন্তু তারা ইলিশ কম পাচ্ছে, নদীর ইলিশ কিন্তু কম্পারেটিভলি কমে যাচ্ছে। এখন যেই ইলিশটা পাওয়া যাচ্ছে, অনেক ইলিশই কিন্তু এটা সাগরের ইলিশ বলছি আমরা। এবং টেস্টের দিকেও যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাদের টেস্টের দিকে কিন্তু মানে আমাদের নদীর ইলিশের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে স্বাদের, সেটাও কিন্তু নদীর ইলিশের স্বাদটা কিন্তু তুলনামূলকভাবে সাগরের ইলিশের চেয়ে বেশি। কারণ কি, সে যখন নদীতে আসে তার শরীর থেকে কিন্তু এই লবণটা কিন্তু বের হয়ে যায়, এবং সে যত উপরে আসে তখন কিন্তু তার শরীর থেকে লবণ বের হয়ে গেলে সে কিন্তু বিভিন্ন রকম ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ডায়াটম এগুলো খাওয়ার ফলে সে কিন্তু আরও অনেক টেস্টি হয়। তো এই জন্য আমাদের নদীর ইলিশ কমে যাওয়া এবং সার্বিকভাবে ইলিশ কমে যাওয়া, এটা কিন্তু একটা হুমকির ব্যাপার। কারণ কি, আমাদের দেশের একটা বড় অংশের মানুষ এই ইলিশের উপর ডিপেন্ডেন্ট, এবং আমাদের অর্থনীতির একটা বড় অংশের টাকা কিন্তু আমাদের এই ইলিশ থেকে আসে। অনেকেই বলছে বাংলাদেশের সুন্দরবন হুমকির মুখে। আপনি একজন পরিবেশবিদ হিসেবে সুন্দরবন রক্ষা এবং বাংলাদেশ প্রাকৃতিকভাবে উন্নতি করার কি কি করণীয় বলে মনে করেন? ধন্যবাদ। আপনি আসলে আমাদের একটা জাতীয় প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে আসলে সুন্দরবনটাকে আমরা বলি এটা একটা ঢাল। কারণ আমাদের যত বন্যা যা কিছু আসে, আমাদের এই উপকূলীয় অঞ্চলটাকে কিন্তু এই সুন্দরবনই রক্ষা করছে। সবার আগে বড় বড় ঝড়গুলোকে কিন্তু সেই বাধা দিচ্ছে। তো এটা আমাদের জন্য একটা সম্পদ। পাশাপাশি এই সুন্দরবনকে ঘিরে
অনেক মানুষের কিন্তু অর্থনীতি রয়েছে, মানুষের জীবন জীবিকা রয়েছে। তো এটার সাথে কিন্তু যেমন গাছপালা রয়েছে, তেমন মাছ রয়েছে এবং আশেপাশের নানাবিধ ছোটোখাটো অর্থনীতি কিন্তু এই সুন্দরবনের সাথে জড়িত। এই সুন্দরবনটা ধ্বংসের মুখে, আমি যেটা বলছি, এই দখল দূষণ এটা একটা কারণ। দেখেন আমি যদি ঢাকাতে দূষণ করি, এই মূলত কিন্তু এই দূষিত জিনিসগুলো কিন্তু যে সুন্দরবনে যাচ্ছে, যেই পরিমাণ প্লাস্টিক পলিউশন হচ্ছে, বিভিন্ন ভারী ধাতুর পলিউশন হচ্ছে। আপনি যদি খুলনা বেল্টে খুলনার যদি ভৈরব নদী, রূপসা নদী, এইসব নদীর দূষণের কথা চিন্তা করেন, আশেপাশে যেই পরিমাণ ইন্ডাস্ট্রি রয়েছে, এইগুলো দূষণ করলে কিন্তু এটা আলটিমেটলি কিন্তু সুন্দরবনে যাচ্ছে। তো সুন্দরবনে যেই গাছগুলো রয়েছে, এইটাই যে প্রাকৃতিকভাবে যেই শ্বাসমূলগুলো রয়েছে, এইটার আশেপাশে যদি প্রচুর পরিমাণ তেল বা অন্য কোনো দূষিত জিনিস আটকে যায়, তাহলে কিন্তু তাদের সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন, এই যেই ন্যাচারাল যেই প্রসেস, এই প্রসেসে কিন্তু একটা বাধা। এরপরে আমরা যেই পরিমাণভাবে বন উজাড় করছি, কেটে ফেলছি, এটার কারণেও কিন্তু সুন্দরবনটা কমে যাচ্ছে। এবং দেখেন, সুন্দরবনের আশেপাশে কিন্তু মানুষ মাছের জন্য বিখ্যাত, বিভিন্ন ধরনের উপকূলীয় মাছ রয়েছে। এই মাছগুলোও কিন্তু দেখবেন আপনি সুন্দরবনের ওই জায়গায় রিসেন্টলি পায়রা হয়েছে অন্য এক জায়গায়, কিন্তু সুন্দরবনের পাশে কিন্তু দেখবেন আবার আরেকটা রামপাল পাওয়ার প্ল্যান্ট হয়েছে। এই পাওয়ার প্ল্যান্টের কারণেও কিন্তু প্রচুর লাইটার জাহাজ কিন্তু এই জায়গা দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন কিছুদিন পরপরই আমরা কিন্তু একটা নিউজ শুনি যে এই জায়গায় কয়লার জাহাজ ডুবি। আমি ইসেও একটা জাতীয় দৈনিকেও লিখেছি যে দেখেন, আমরা যেই জাহাজগুলো কয়লা পরিবহনের জন্য ব্যবহার করছি, ম্যাক্সিমাম জাহাজগুলো হচ্ছে ফিটনেসবিহীন। তার কারণেই কিন্তু তার তলা ফেটে যাচ্ছে এবং আপনি কিন্তু এই ক্ষতিটা পুষিয়ে ফেলতে পারছেন না, কারণ এই কয়লাটা কিন্তু আলটিমেটলি আপনার ওই সুন্দরবনের আশেপাশের নদীতে যাচ্ছে। তো এটা কিন্তু এই সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য কিন্তু হুমকি। তো এটা একটা বিষয়। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে এই যে প্রজনন ক্ষেত্র, যেই উপকূলীয় আমাদের দেশীয় মাছ বা অন্যান্য যেই মাছগুলোর প্রজনন ক্ষেত্র ছিল, আমাদের যেই প্রজনন ক্ষেত্রগুলো ছিল, এই প্রজনন ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপকভাবে একটা হুমকি হয়েছে যে আমাদের এই লাইটার জাহাজগুলো প্রতিনিয়ত এই জায়গায় জাহাজ আসছে, তারপরে হচ্ছে ট্যুরিস্টরা মারাত্মকভাবে দূষিত করছে বা তারা ওইভাবে মানছে না, বা যেই ট্রলারগুলো বারবার যাচ্ছে, এতেও কিন্তু তাদের একটা ডিস্টার্ব হচ্ছে। এতে করে আমাদের সুন্দরবনের আশেপাশে ভারী ধাতু দূষণ, তারপরে মাইক্রোপ্লাস্টিক পলিউশন, তারপরে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের পলিউশন, তারপরে বিভিন্ন অর্গানিক পলিউটেন্টস, এগুলোও কিন্তু আমাদের এই প্রাণ প্রকৃতিটাকে কিন্তু নষ্ট করছে। এই কারণে কিন্তু সুন্দরবনটা একটু হুমকির মুখে। তো আমাদের কিন্তু এই যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, আপনি দেখবেন মোংলা এই সাইডকে ঘিরে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, বিশাল এক ইন্ডাস্ট্রি। তো তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কিন্তু এই বজ্রগুলো সরাসরি কিন্তু পানিতে ফেলছে, এবং সকল ইন্ডাস্ট্রির বলা আছে আমি একটা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করবো, ইটিপি করবো। এগুলা সঠিকভাবে তারা মানছে কি না, এগুলা সঠিকভাবে এই বজ্রটা সরাসরি নদীতে ফেলছে কি না, এগুলো কিন্তু আসলে দেখভাল করার দরকার। তা না হলে কিন্তু আমাদের এই সুন্দরবনের মতো এরকম একটা প্রাকৃতিক উৎস সম্পদ, যেটা আমাদের দেশকে বাঁচাচ্ছে এবং ওইটার মাধ্যমে যেই পরিমাণ মৎস্যের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে যে অর্থনীতিতে যেই দারুণ ভূমিকা পালন করছে, এই জায়গায় কিন্তু একটা হুমকি হবে। এবং পাশাপাশি এই বনটা যদি ভেঙে যায়, তাহলে আমাদের ওই দিকে হচ্ছে বিভিন্ন ইরোশনের কারণে, বিভিন্ন কারণে কিন্তু আমাদের এইটা কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনি যদি স্যাটেলাইটেও দেখেন, আপনি দেখবেন যে 2000 সালে যে বনটা যে অবস্থা ছিল, বা 1970-এ ছিল যেই পরিমাণ, সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে বনটা কিন্তু কমে যাচ্ছে। আপনি স্যাটেলাইটের এই ইমেজটা কিন্তু অ্যানালাইসিস করে দেখবেন, এটা কিন্তু কমে যাচ্ছে। এটা কেন কমছে? এবং এই দেখা যাচ্ছে এই বনটা কিভাবে উজাড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষ অন্য জায়গা থেকে এনে করছে না, আমার দেশের মানুষই করছে। এবং এটা মনিটরিং করার জন্য বন অধিদপ্তর রয়েছে, তারাও কী ভূমিকা পালন করছে, এটাও কিন্তু আসলে বোঝার দরকার যে আমাদের দেশটার জন্য যে এত কিছু করছে, সেই সুন্দরবনটাকে আমরা কীভাবে বাঁচিয়ে রাখতে পারি। সকলে সার্বিকভাবে যদি আমরা চেষ্টা করি এই বনটাকে বাঁচানোর, এবং সার্বিকভাবে সব কিছু যদি আমরা মনিটরিং করতে পারি, আমার মনে হয় যে এই বনটা বাঁচানো সম্ভব। কিন্তু অবশ্যই আমি বলবো এই বনটা একটি হুমকির মুখে আছে এবং ঝুঁকির মুখে আছে। এটা আপনি বিভিন্ন তথ্য উপাত্ত এটা দেখলেই বুঝতে পারবেন।